আমরা পবিত্র ব্যাপারের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান মহোদয়ের দুটি আত্মার মহাকামনায় প্রার্থনা করলাম। সকল দর্শন ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা সেই সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ওনার দুর্নীতি কামনায় আমরা সকলে প্রার্থনা করব। সবাই আমরা ভাগ্য করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বের সকলে সক্রিয় সকলে শান্তি থাকে কিংবা সকলে করেন আমাকে সকলে গ্রহণ করে সকল শুভকামনা এটা হচ্ছে। হরে কৃষ্ণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে চেয়ারপারসন, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, একমাত্র আমাদের এই কল্যাণ ফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম থেকে আজ পর্যন্ত দেশীয় মানুষদের বিষয়ে আমাদের সামাজিকভাবে সহযোগিতা করে থাকে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব সত্তা ভাই আমাদের বাড়ি উপস্থিত হয়েছে। তিনিও আমাদের কল্যাণ ফ্রন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন, সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। সাবেক সচিব কাজী মিরাজ হোসেন উপস্থিত আছেন, সাবেক সচিব জনাব মোহাম্মদ শামসুল আলম। আমি এখন বিনীতভাবে অনুরোধ করব আমাদের ঢাকা মহানগর বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাসকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই প্রার্থনা সভার সম্মানিত সভাপতি বিজয় চন্দ্র সরকার, উপস্থিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত সুবিজন, সবাইকে আমার বিপ্লবী শুভেচ্ছা। আসলে আজকে যাকে নিয়ে আমরা যার মৃত্যুবার্ষিকী বা সাধারণ পালন করতেছি, নতুন প্রজন্ম কিন্তু তাকে চিনে বিএনপির প্রতিষ্ঠাতা হিসাবে, কিন্তু ওনার যে আরো কিছু পরিচয় আছে সেটা আমাদের এই নতুন প্রজন্মের কাছে মানে যারা আছেন আর কি আমাদের ছেলে মেয়েদের কাছে কিন্তু ঠিক সেভাবে উনি পরিচিত হন। যেমন উনি আসলে কখন এসেছেন, যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্রান্তিলক্ষ যখন কালকে যে একটা ঘোষণা দিবে যে আমরা যুদ্ধ করবো আমাদের শত্রুদের সাথে, ঠিক সেই সময় কিন্তু উনি নিজের মনে করে দেশকে নিজের মনে করে কিন্তু উনি ঘোষণা দেন। তার ঘোষণা দেওয়ার কথা ছিলই না, কারণ উনি যেহেতু আমরা সংগঠিত ছিলাম না বাংলাদেশ, সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের যে উপলব্ধি যে এখন আমাকে বলার এখন আমারই সময় যাতে বাংলাদেশের সবাই আমরা যুদ্ধে অংশ নিতে পারি, ঠিক সেই সময় উনি ওনার কাজটা ঠিক তুলে করেছেন জনগণের স্বার্থে বাংলাদেশে। আবার দেখেন ঠিক যখন উনি মনে করেছেন যে আমি একটা রাজনীতি করবো না, রাজনীতি দেবো না, উনি কিন্তু ঠিক আমার বাইরে চলে গেলেন। আবার ঠিক যখন বাংলাদেশ তৎকালীন সরকার যখন আপনার আমাদের সাংবাদিকদের কথা বন্ধ করার জন্য সমস্ত পত্রিকা বন্ধ করলেন, মানুষের রাজনীতি করার অধিকার বন্ধ করলেন, ঠিক সেই সময় কিন্তু উনি আবার মনে করলেন যে আমার জনগণের পাশে থাকা দরকার। উনি আসলেন এবং এসে আমাদের জনগণকে কথা বলার সুযোগ করে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিলেন। আসলে আমরা যে ব্রিটিশ শাসনের সময় যখন দেখি বিভিন্ন জনের আমরা জীবনী করি, ওরা কিন্তু আসলে মনীষী, ঠিক তেমনি উনি কিন্তু একজন মনীষী। আমরা রাজনীতির বিদ হিসাবে সবাই চিনি, কিন্তু উনি আসলে মনীষীদের কাতারে। ওনার যে রাষ্ট্রীয় দর্শন, সেই দর্শন যদি আমরা স্টাডি করি তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং যে রাষ্ট্রীয় যে জীবনযাপন সব কিছু সহজ হয়ে যায়। কিন্তু আমরা এই দিক থেকে আসলে অনেক দূরে।
দর্শন ওগুলো তুলে ধরা, তাহলে ওনাকে আজকে আমাদের যে ওনার আত্মার শান্তির জন্য যে আমরা প্রার্থনা করতেছি সেটা সার্থক হবে এবং বেশি করে শান্তিতে আগামী দিনে আমরা আমাদের পথটা সুগম হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহপ্রান্তিক কমিটি বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রধান ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবু রমেন দত্ত। আমি বিভিন্নভাবে অনুরোধ করছি আমাদের কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু রমেন দত্তকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার, উপস্থিত আজকের প্রধান অতিথি প্রিয় মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আমার ছোট্ট সালাম ভাই, উপস্থিত সভাপতি বিজয়পতি সরকার সহ বিভিন্ন ব্যক্তিবৃন্দ, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে হল মৃত্যুবার্ষিকী। আজকে আমরা প্রতি বছর আমরা বিভিন্ন পরিবেশের কারণে হয়তো নির্দেশিত হয়েছে, তারপরেও আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের পরিচয় দিয়েছে, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা কেউ ভাষায় বাঙালি, কেউ ভাষায় চাকমা, অন্যান্য জাতি থাকতে পারে, কিন্তু আমরা সমস্ত কিছু এই ভৌগোলিক অবদানের ভিতরে আমরা বাংলাদেশি। ভারতীয় বাঙালি আছে, আসামি বাঙালি আছে, কোনো দেশেও বাঙালি আছে, কিন্তু বাংলাদেশি ভূখণ্ডে আমরা সেই পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ জিয়া রহমান আমাদের দিয়েছেন। এবং এবারের এই পরিচয়ের কারণে আজকে আমরা একটা শক্তিশালী জাতি হিসাবে আমরা হয়েছি। আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা না, তবে কিছু কথা বলতে চাই। সেটা হলো আজকে যে ঢাকেশ্বরী মন্দির, এই ঢাকেশ্বরী মন্দিরে আজকে যে সামনের যে জায়গাটা দেখছেন এটা অবৈধভাবে দখল করা ছিল, এবং পাশে যে বিল্ডিংটা ছিলেন এটা বেগম খালেদা জিয়ার অনুদানে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার নির্দেশে সাধারণ শিক্ষকরা এবং লুৎফুজ্জামান বাবর ছাত্রলীগ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের কয়েক সংসদ সদস্য নাসিরুদ্দিন পিন্টু সহায়তায় আমরা এর উচ্ছেদ করতে পেরেছি। এবং আজকে ঢাকেশ্বরী মন্দিরে আজকে সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে, আজকে পূজা হচ্ছে এবং সারা দেশের ভক্তগুলো আসছে। এটা কিন্তু আমাদের বেগম খালেদা জিয়ার ঘটনা। আজকে আমরা বলতে চাই, আজকে একটি ঘটনা হয়েছে 400 বছর পুরাতন হরিজন পল্লী, যারা আজকে 400 বছর ধরে আছে সেই হরিজন পল্লীতে আবার আমি সেই অংশগ্রহণ করতে চাই। সেই সময় উনি কয়েকশো লোকের চাকরি তাদের দিয়েছিলেন এবং তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ভবিষ্যতে তাদের কোয়ার্টারের মাধ্যমে একটা ব্যবস্থা করার কথা বলেছিলেন। আজকে কি হচ্ছে, যারা আজকে হিন্দুত্ববাদী বলা হয়, হিন্দু বান্ধব সরকার বলা হয়, তাদের সেই ব্যবসায় ওনাদের উচ্ছেদ করে দিচ্ছে। অথচ আমরা প্রতিবাদ, আজকে সারা দেশের হিন্দু সমাজ প্রতিবাদ করছে, প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদের ভাষা শুধুমাত্র দাবি দিয়ে কথা নয়, অর্থাৎ গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, ভোটের অধিকার করতে যায়, আপনারা হিন্দুরা যতই কথা বলেন ভোট দেবো না, ভোট করতে লাগে না। আপনি আজকেও দেখলাম হরিজন পল্লীর ভাইয়েরা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু, কিন্তু ঘটনা শেখ হাসিনা তো কথা শুনছে না, তাপস জয় বাংলার কথা শুনছে না। অর্থাৎ গণতন্ত্র আন্দোলনের দেশের খালেদা জিয়া তার একটু আমার নেতৃত্বে আন্দোলন হচ্ছে, আন্দোলনের আগামীতে আমাদের সবাইকে আভাসে আসতে হবে। একটা গণতান্ত্রিক পরিবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ভোটাধিকার করে যদি ক্ষমতা আসে, তাহলে পরে এই সমস্ত দাবিগুলো পূরণ হবে, তাছাড়া পূরণ হবে না। শুধু গেলাম একটা মিছিল করলাম, প্রতিবাদ করলাম, এটা তো হবে না। অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্য অবৈধভাবে একটি
মানে সরকার করতে হচ্ছে তাকে কদর করে একটা সুষ্ঠু সরকার আসা পর্যন্ত আমাদেরকে তাকে থাকতে হবে। আমি সবাইকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ বোর্ডের যুগ্ম মহাসচিব উত্তম সরকার, উপস্থিত হচ্ছেন হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ বোর্ডের মহাসচিব সঞ্জয় গুপ্ত, উপস্থিত হচ্ছেন হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফন্ডের যুগ্ম মহাসচিব সমীর সরকার, উপস্থিত হচ্ছেন কল্যাণ ফন্ডের সহকারী মহাসচিব প্রণব ঘোরানি, উপস্থিত আছেন প্রণব কুমার শাখারি, উপস্থিত আছেন সহকারী মহাসচিব সৌজিত পান্ডে বাপ্পু। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন খুলনা মহানগর হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফন্ডের সদস্য সচিব। আমরা খুলনায় যখন প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওনাদের নেতৃত্বে খুলনায় যেখানে আওয়ামী লীগের 5টা এমপির মাঝখানেও তারা আমাদের নির্বাচনের আগে হাজার হাজার লোককে আমাদের কল্যাণ ফন্ডে সম্মান করেছে। আজকে তিনি শুধু খুলনা থেকে আমাদের মাঝে আসছেন, সে প্রিয় সত্য, তাকে অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখার জন্য আমি তোমাকে অনুরোধ করছি বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান কল্যাণ ফন্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক পরিবেশের সদস্য সম্পাদিকা অপর্ণা রায় দাস। ধন্যবাদ। আজকে হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রানা মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশের স্বাধীনতার একজন অভিভাবক কর্মী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে যুক্ত করেছেন আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, চেয়ারপারসনের উপদেষ্টা এবং হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজয়কান্ত সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন চেয়ারপারসন উপদেষ্টা বৌদ্ধ সম্প্রদায়ের একজন কর্ণধার, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বাবু সুকুমার বড়ুয়া। এছাড়া উপস্থিত আছেন আমাদের মাঝে কল্যাণ ফন্ডের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সঞ্চালনা আছে তরুণদের সমানগরের নেতৃবৃন্দ সহ আমার সকল ভাইয়েরা এবং উপস্থিত ভক্তবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা যাকে নিয়ে কথা বলব, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সোনালী নবী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমি শ্রদ্ধা জানাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের যে আকর্ষণীয় নেত্রী। আমি শ্রদ্ধা জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা সবসময় স্মরণ করি, কারণ তিনি প্রথমে ছিলেন একজন সৈনিক, একজন মেজর জিয়া। যখন দেশের ক্লান্তি তারা তিনি তখন নামাজের জন্য কিছুক্ষণ করেছে।
আমি যেটা থেকে কথা করেছিলাম তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে, তিনি একজন মেরুচিয়া ছিলেন। তিনি যখন মনে করলেন যে আমার দেশটা এখন সংকটে আছে, আমার দেশটাকে মুক্ত করতে হবে, তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি জনগণকে ডাক দিলেন স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য। তার ডাকে হ্যামিলনের বাসিওয়ালার মতো সকল জনগণ সেদিন যুদ্ধে নেমেছিল। তখন আমি কি হিন্দু, আমি কি মুসলিম, আমি কি বৌদ্ধ, আমি কি খ্রিস্টান, এটা কারণ মনে ছিল না। তখন সবার মনে একটাই ছিল যে আমি বাংলাদেশকে চাই, একটি স্বাধীন দেশ, যে দেশে আমাদের বাংলা ভাষা আমরা কথা বলতে পারবো, আমরা আমাদের স্বাধীনভাবে চলতে পারবো, এ দেশ আরো ফিরে থাকবে না। এইভাবে তিনি যুদ্ধ করে আমাদের স্বাধীন দেশ ফিরিয়ে দিলেন। একটি বাংলাদেশের সৃষ্টি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা। তার পরবর্তী সময় তিনি কিন্তু আবার তার ব্যারাকে ফিরে যান এবং তিনি ক্ষমতার লোভীনা সেটাই প্রমাণ দিয়েছিলেন। আবার যখন ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত যখন জনগণের উপর নির্যাতন শুরু হলো, জনগণকে আপনার রঙাকালী মন্দির ঘুরিয়ে দেওয়া হয়েছিল, জনগণের জায়গা জমি দখল করা হয়েছিল, ব্যাংক ডাকাতি করা হয়েছিল, জনগণের উপর পাশবিক নির্যাতন চলছিল এবং এই দেশটি সারা বিশ্বের কাছে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। সেই সময় ৭৫-এর পট পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন আবারও সবার ডাকে তিনি আকার বিশেষে আমাদের জনগণকে মুক্ত করার লক্ষ্যে, জনগণের সকল অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আমাদের মাঝে আসতেন এবং তিনি তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলেন। তারপর তিনি কি হলেন? একজন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি সকল দলের ভালো ভালো লোকদের নিয়ে একটি দল গঠন করলেন, যে দলের নাম হল জাতীয় জাতীয়তাবাদী দল। সেই দলে থেকে তিনি মাত্র ৩৭ মাস তিনি এই দেশটাকে দেশে সে লালন পালন করছিলেন। তিনি তার দর্শন দিয়ে, তার আদর্শ দিয়ে এদেশে স্বনির্ভর করার চেষ্টা করেছেন। তিনি নারীদের নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, নারীর অধিকার, নারীর ক্ষমতায়নের ব্যবস্থা করার চেষ্টা করেছেন। তিনি আজকে যে গার্মেন্টস শিল্পগুলি তারই অবদান, তিনি এই গার্মেন্টস শিল্পকে এনে দিয়েছেন বাংলাদেশের। তিনি বিশ্বের সারা বিশ্বের প্রতিটা জায়গায় বাংলাদেশের সুনাম অর্জন করেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে এই দেশের মানুষকে যখন তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ করে দিচ্ছিলেন, নিজে খাল খনন করে, নিজে সেই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে স্বনির্ভর করছিলেন, তখনই তার উপর আসলো হিংসা, প্রতিহিংসা। যে হিংসা আজকে আমরা এখানে হয়ে ধরেছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বড় মাপের মানুষ ছিল। তার একটা কথা আমি না বললে নয়, তিনি ভারতের ইন্দিরা গান্ধীর অনুরোধে এই যে এখন অবৈধ সরকার, তাকে বাংলাদেশে নিয়ে আসছিল। বাবা হারা, মা হারা, পিতৃ হারা অনাথ 2 বোনকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসছিল। তিনি নিয়ে আসলেন 17 তারিখে মে মাসে। তারপর তাকে 30শে মে মৃত্যুবরণ করতে হলো। এর জন্য দায়ী কে? আপনারা একটু খুঁজে দেখুন। আজকে অনেকের বিচার হয়, অনেকের বিচার করেন। আজকে এই যে হরিজন গোষ্ঠীর উপর যে বর্বরা হামলা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, এগুলোর বিচার চাই। আমরা যারা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছি, সবাই আজকে নির্যাতিত। আমরা যেহেতু সময় স্বল্প, আমরা বলবো আপনারা আসুন, সবাই আমরা এক হই, আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে সবাই সামিল হই, একটি গণতন্ত্র পুনরুদ্ধার করি। এই সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ভালো নেই, আপনারা সত্য কথা বললে হয় খুন হন, নাহলে খুন হন, আপনারাও শান্তিতে নেই। এখানে বাংলাদেশের জনগণ কেউ শান্তিতে নেই। শহীদ রাষ্ট্রপতি যেই বাংলাদেশ দিয়ে গিয়েছিলেন, দেশটিতে বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, সেটাই লালন করেছেন, ধারণ করেছেন জনগণের মাঝে। আজকে তার থেকে কোনো আমরা
বন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্র আজকে বন্দী, সেই বন্দীকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তবে হয়তো আমরা সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবো। ধর্ম ন্যায় নিয়ে আর রাজনীতি নয়, ধর্ম নিয়ে আর খেলবেন না আপনারা। আমি সবাইকে আবার বলবো, আসুন আপনারা সবাই গণতন্ত্র জিতবে, আমাদের সাথে সামিল হন, আমাদের অস্তিত্বের লড়াই আপনারা আমাদের সাথে সামিল হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ পূর্ব প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের মহোদয়, অধ্যক্ষ জাতীয় কমিটির সরকারি মহাসচিব উপস্থিত হয়েছেন, আমাদের কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু উপস্থিত হয়েছেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পার্থক্যের মন্ডল। আমি বিপুলভাবে অনুরোধ করছি সরকার রাষ্ট্রপতি রাষ্ট্রীয় পদক্ষেপ গুরুত্বপূর্ণ ঠিক 10 নম্বর আমাদের কিছু প্রবেশ করে কিছু কথা বলবেন বাংলাদেশ পূর্ব প্রতিষ্ঠান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় চেয়ারপারসন কাউন্সিলের সদস্য, আমাদের শিক্ষক, অত্যন্তপূর্ণ শিক্ষক এবং যার দিক নির্দেশনা আমরা দীর্ঘ সময় আমাদের কর্মরত আমাদের অনেক ভূমিকা নিয়ে থাকেন। তিনি হচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণত সুপ্রমণ বড়ুয়া। এখানেই দেব, এখানেই দেন। আমরা আজকে এমন একটি পবিত্র জায়গায় উপস্থিত হয়েছি যেটা এখানে এসে প্রার্থনা করলে আমাদের সফল কাম হয়। এবং এই পবিত্র স্থানে আমরা যার সম্পর্কে আজকে স্মরণ করছি, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মাধ্যমে আমরা তার জীবন সম্পর্কে এবং তার মুক্তি সম্পর্কে এবং বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের সকল সদস্য সম্পর্কে আমরা কিছুটা এখানে ধর্মের কাছে এবং আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে তার সম্পর্কে বলার পর আমাদের কিছু নেই। তিনি খুবই প্রিয়জন, এমন একটি মানুষ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। আমি দেখেছি তার ব্যবহারের শিষ্টাচারে, আদর্শিক জীবনে তিনি আমাদের খুবই প্রিয়জন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বললে বিশ্বরে আমাদের সম্পর্কে মানুষ বললে খুবই আপন করে তিনি কাজ দিতে পারেন। আজকে আমরা কাছে গিয়েছি এবং খুবই ধন্যবাদ জানাবো যারা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের ফ্রন্টের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি সভাপতি জানাবো যে তাকে আমরা আজকে এখানে এসে আমরা তাকে সামনে রেখে আমরা কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। আজকে আমরা কল্যাণ ফ্রন্টের সভাপতি, আমাদের খুব প্রিয়জন, যিনি সরকারের একজন খুবই উচ্চ পদের আমাদের নেতা ছিলেন, কর্মকর্তা ছিলেন, জয়েন্ট সেক্রেটারি আমাদের বাবু বিজনকান্তি সরকার, যিনি উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। আজকে তিনি এখানে চেয়ার করছেন এবং এখানে আমাদের বেশ কয়েকজন আমি যাকে দেখতে পাচ্ছি অনেক, কিন্তু আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের বিভিন্ন জায়গার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমি অনেকের কথা শুনেছি, সকলের নাম বললে কিন্তু অনেক সময় চলে যাবে, এবং যারা বক্তব্য দিয়েছে খুবই ভালো বলেছে, আমি শুনেছি খুবই ভালো, এদের বক্তব্যগুলো আমাকে খুবই প্রাণিত করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অর্পণার বক্তব্য সম্ভব ভালো হয়েছে, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে বললাম না, আজকে সাত্তার সাহেব এখানে এসেছেন, আমি প্রতিবার তিনি কিন্তু আমাদের সঙ্গে শরীক হন, আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন, তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে। আজকে আপনি কথা বলে আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না। আমি একজন শিক্ষক, আজকে যারা এখানে আছে আমার মনে হয় আপনাদের চিন্তা করতে হবে, নতুনভাবে আবার চিন্তা করতে হবে। এই বাংলাদেশের
মাটি মানুষের জন্য যিনি কথা বলেন এবং বাংলাদেশের মাটি মানুষের মর্যাদাকে যিনি সম্মান বা মর্যাদা যিনি দান করেছেন, তিনি আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। উনি কিভাবে একটি সেনা সদস্য হয়ে কিভাবে হঠাৎ বাংলাদেশের এত মানুষের প্রাণের হৃদয়ের কথা ভাবলেন এবং এই দেশের সার্বভৌমত্ব সম্পর্কে দেশের ভিতরে যারা বসবাস করে সকলকে মর্যাদা স্থানে আসার জন্য তিনি যে কথা অপর্ণা বলল, যে জাতীয়তাবাদী শক্তির একটি প্রাণ তিনি দিয়ে দিলেন এবং জাতীয়তাবাদী শক্তির একটি আমব্রেলা তিনি তৈরি করলেন, সকলেই যাতে একই ছায়ায়, একই বটবৃক্ষের নিচে, একই আমব্রেলাতে যাতে সকলে বসবাস করতে পারে সমান অধিকার নেই। আজকে তারই আমরা মৃত্যুবার্ষিকী পালন করছি এখানে এবং তার অল্প সময়ের মধ্যে তিনি পৃথিবীর সকল জায়গায় বৃহত্তর শক্তি ধর রাষ্ট্রসমূহের সঙ্গে তার একটা সখ্যতা, তার একটা যোগাযোগ, তার একটা রাষ্ট্রীয় তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। আমরা দেখেছি সেদিন পূর্ব দিকের সে গণচীনের প্রধান চৌবেনলাই তার সঙ্গে এসে কিভাবে যে তিনি সম্পর্ক করে তুললেন, মানে এমন প্রত্যুৎপন্ন সম্পন্ন এমন মানে বুদ্ধিমত্তার তিনি পরিচয় দিয়েছিলেন সেদিন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করার পরে। তিনি শিক্ষক, ছাত্র, এদেশের কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, মানে সকলকে ভালোবাসার যে একটা হৃদয় তিনি তৈরি করেছিলেন। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য তাকে আমরা ভালোবাসি। আর বিশেষ করে পূর্ব দিকে যে 3টা পাহাড়, এই পাহাড়ের মানে যারা বসবাস করে এরা ছিল কিন্তু অবহেলিত, এদের কোনো পরিচয় ছিল না। ভাষা সংস্কৃতি যে বলছে আমাদের যে যে আমাদের যে কথাগুলো বলছিল যে ভাষা সংস্কৃতি এবং নানা দিক থেকে আমরা কিন্তু সেপারেট থাকলেও, পৃথক থাকলেও কিন্তু আমরা এমন একটা পরিচয় পেয়েছি সকলকে দিয়ে, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল। তো আজকে সেই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রত্যেককে যিনি অল্প সময়ের মধ্যে পৃথিবীর বুকে যিনি স্থান করে নিয়েছিলেন, শুধু বাংলাদেশ না বিশ্বের মানচিত্রে যার একটি নাম তারা উচ্চারণ করে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তাকে আমরা স্মরণ করছি আজকের এই পবিত্র দিনে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি যেখানে থাকুন না কেন তিনি জান্নাতুল ফেরদৌস তার জন্য হয়েছে এবং তিনি সেখানেই আছেন। এবং আজকে যে আমাদের বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, সকলের আপনজন। আমি সকলকে এটা যারা আছে আমি মনে হয় আমাদেরকে বলে সকলে আওয়ামী লীগ, নানাভাবে আমাদেরকে অন্যভাবে কথাগুলো বলতো। আজকে আপনারা দেখেন আমাদের ছাত্ররা, আমাদের বিভিন্ন পেশাজীবীর লোকেরা কিভাবে আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে অংশগ্রহণ করেছি এবং সেদিন আমাদের যে মিছিল হয়েছে, আমাদের শান্তি মিছিল হয়েছে, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গিয়েছে। বুদ্ধ পূর্ণিমার সময়, শারদীয় পূজার সময়, খ্রিস্টানদের বড়দিনের সময় আমাদের লোকারণ্য হয়ে যায়। তাহলে এগুলো কোত্থেকে আসে? এখানে আওয়ামী লীগ লোক তো আমাদের কাছে আসে না, সব বিএনপি লোক কিন্তু আমাদের কাছে আসে। এই জন্য বলছি আমাদের ক্ষেত্রে অনেক বড় হয়েছে এবং আমাদের আগামী দিনে সম্প্রীতি, সংহতি, সৌভ্রাতৃত্ব, ঐক্য এগুলো দিয়েই কিন্তু আমরা শহীদ জিয়াকে স্মরণ করব। আগামী দিনে আমরা জনাব তারেক সাহেব যিনি লন্ডনে আছে তার জন্য আমরা প্রার্থনা করব তিনি যেন আমাদের দেশে, নিজের দেশে ফিরতে পারে, নিজের মাটিতে তিনি যাতে ফিরতে পারে সসম্মানে। তিনি আসলে কিন্তু দেশের চেহারাটা অন্যরকম হয়ে যাবে। আমরা তার জন্য প্রার্থনা করি। এই কথাগুলো বলে আবারও প্রেসিডেন্ট শহীদ জিয়ার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে, বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং তারেক সাহেবের আমি তার দীর্ঘায়ু কামনা করে এবং ম্যাডামের দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। যে কথাটা আমি বলি, সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল জীব সুখী হোক, বিশ্ব মানবতার জয় হোক। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনন্দ শাহ, উপস্থিত হয়েছেন সহছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র দাস, ঢাকা মহানগর কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দুলাল শীল ভুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য পবন দাস, কাজল দাস, গুরু দাস, সীমান্ত দাস, পবিত্র কুমার বর্মন ও রাজন দাস। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 43তম মৃত্যুবার্ষিকীতে আমরা একটা স্মরণ করতে পারি, সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতিষ্ঠান। অর্থাৎ উনি যে জাতীয়তাবাদী আদর্শ আমাদের মাঝে বীজ বপন করে দিয়ে গেছে, আমরা বিশ্বাস করি পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই বীজ কেউ শেষ করতে পারবে না। মাওসুদিং এর একটি বিখ্যাত উক্তি আছে, মৃত্যু হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে পাহাড় সমতল, একটি হলো পাখির পালকের মতো। আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বাংলাদেশের যে জাতীয়তাবাদীর দর্শন আমাদের মাঝে দিয়ে গিয়েছেন সেটা পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবেন এবং তার প্রজন্ম বছরের পর বছর এবং হাজার হাজার বছর ধরে সেটাকে লালন করবেন। ঠিক তেমনি ভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা জানি বাংলাদেশের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার একমাত্র তার কাছে নিরাপদ। শুধু তাই নয়, বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের যত জাতিগোষ্ঠী আছে আমরা বিশ্বাস করি তার কাছে নিরাপদ। কারণ অতীতের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের কর্মকাণ্ড এটাই প্রমাণ করে। আপনি দেখেন, আমরা ঢাকেশ্বরী মন্দিরে এখন প্রোগ্রাম করছি, পার্শ্ববর্তী একটি জাতীয় মন্দির আছে, সেটা হচ্ছে রমনা মন্দির। 1973 সালের পরে শেখ মুজিবুর রহমানের আমলে সেটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আর সেই মন্দিরটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-এ ক্ষমতায় আসার পরে 12 তারিখে শপথ নেওয়ার পরে 14 তারিখে 22 তারিখে আমরা সেখানে দুর্গাপূজা করি। একটি ব্যক্তি অসাম্প্রদায়িক চেতনার কতটুকু উজ্জ্বল নক্ষত্র হলে এটি তিনি ধারণ করতে পারেন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নিরাপদ। আমরা মায়ের কাছে প্রার্থনা করব উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবার বাংলাদেশের গণতান্ত্রিক হাল ধরেন। এখন আমি আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বাবু বিজন কান্তি সরকার। আমি বলবো, হ্যাঁ, এটা ঢাকেশ্বরী মন্দির। বসে কথা বলবো, তাই তো পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 43তম শাহাদাত বার্ষিকী আমরা বলবো মহাপ্রয়াণ। এই মহাপ্রয়াণ দিবস উদযাপন করার জন্য এই আমাদের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি, ঢাকা মহানগরীর অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের জনমানুষের নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঢাকা মহানগরী জাতীয়তাবাদী দলেরও সভাপতি, সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের মাঝে উপস্থিত বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ, কিন্তু দেশের সম্মানিত শিক্ষক এবং জাতীয়তাবাদী দলের আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর সুকমল বড়ুয়া। ইতিমধ্যে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছি তাদের অনেকেরই নাম আমাদের মহাসচিব বলেছেন। আমি বিশেষভাবে বলতে চাই যে আমাদের মাঝে আমার ব্যক্তিগত বন্ধু এবং চাকরি জীবনের সহযোদ্ধা, এখানে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সত্তার আমাদের পিছনে বসে আছেন আমাদের আরো দুজন সহকর্মী, জনাব কাজী মেরাজ হোসেন এবং জনাব শামসুল আলম, সমবেত সুধী মণ্ডলী, ভক্তবৃন্দ এবং কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি নাম বললাম না, নাম বললে শেষ করা যাবে না বা কার নাম বলে কারটা বাদ করবে, কিন্তু আমি সকলের কথা স্মরণ করি, আমার কথা স্মরণ বলতে চাচ্ছি। আমরা কেন এই শাহাদাত বার্ষিকী পালন করছি, কেন এই মহাপ্রয়াণ দিবস পালন করছি? আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর জিয়া ছিলেন আমাদের কাছে এক সময়। আমাদের দেশ আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, যারা ছোট তারা দেখেন নাই, যারা আমাদের বয়সী বা আমাদের কাছাকাছি তারা জানেন এবং দেখেন। এবং আপনাদের মনে আছে যে 1971 সালের 25শে মার্চ কি ঘটেছিল। রাত্রিবেলায় তৎকালীন যিনি নেতা ছিলেন হঠাৎ করে উনি আর কারোর যোগাযোগের মধ্যে ছিলেন না এবং দেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ হয়েছিল। তখন আমরা হাততে বেড়াচ্ছিলাম যে কেউ তো কোনো প্রতিরোধ করছে না, কেউ কোনো কথা বলছে না। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় গেল অন্যান্য লোকজন, কোথায় গেল আমাদের নেতৃবৃন্দ? তখন যিনি সাহস করে চিটাগাং থেকে বিদ্রোহ করেছিলেন এবং বেতারে ভাষণ দিয়েছিলেন এবং প্রথমত নিজেকেই
সেই সরকারের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে কথা বলেছিলেন। পরবর্তীকালে তৎকালীন যিনি নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তার বরাত দিয়ে উনি কথা বলেছিলেন। একটা সেনাবাহিনীর মানুষ, যে একটু আগেও পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিলেন, অনেকে আপনারা জানেন না, অনেকে মজা করে বলেন যে উনি আগে থেকে তো কোনো প্ল্যান প্রোগ্রাম করেন, আগে তো দেখি নাই, আগে দেখার কোনো কারণ ছিল না। আমি সরকারি চাকরি করলে চাকরি বাদ দিয়ে আমাকে রাজনীতি করতে হয়। আর্মির আইন অনেক কঠিন ছিল। যে মুহূর্তে বিদ্রোহ করেছেন তার আগের মুহূর্তে উনি পাকিস্তানি সেনাবাহিনীর অনুগত থাকা ছাড়া উপায় ছিল না। কাজে অনেকে মনে করেন যে উনি তো এমপি ছিলেন না, উনি তো আওয়ামী লীগ করেন নাই, উনি আগে রাজনীতি করেন নাই, উনি তাজউদ্দিন আহমেদ ছিলেন না বা সৈয়দ নজরুল ছিলেন না, থাকার কথা না। কিন্তু উনারা যেদিন ছিলেন না, কোনো কথা বলেন নাই, সেদিন উনি কথা বলেছেন। সেই জন্য উনি গুরুত্বপূর্ণ। এবং যারা স্বাধীনতার আকাঙ্ক্ষায় ছিল তারা তার এই কথা শুনে, আমি তখন ছাত্র ছিলাম, সেই সময় রেডিওতে, তখনকার রেডিও আপনারা জানেন গ্রামে গঞ্জে খুব আস্তে শোনা যেত। এই তার যে কথা শুনে একদম একটা বিদ্যুৎ স্ফলিকের মতো হয়েছিল। তারপরে উনি এই 10 মাস যুদ্ধ করেছেন, নিজে সেক্টর কমান্ডার ছিলেন, তার অধীনে একটা ব্রিগেড ছিল জেড ফোর্স, সেটার উনি নেতৃত্ব দিয়েছেন। এবং বলতে গেলে আমরা যোদ্ধা হিসেবে তাকেই জানতাম, তার নামই আমরা জানতাম। যদিও 11টা সেক্টর ছিল, কিন্তু মূলত তার নামেই সেই সব পরিচয় ছিল, কারণ উনি বেতারে কথা বলেছিলেন, তার নামটা মানুষ জানত। এই উৎসাহে, এই উদ্দীপনায় কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে উনি আবার সেনাবাহিনীতে গেলেন, নীরবে নিভৃতে কাজ করলেন, কিছু বললেন না। তাকে শুনেছি পরে যে তাকে মর্যাদা অনুযায়ী গুরুত্ব দেওয়া হয়নি, তৎকালীন যে সরকার ছিল তারা দেয়নি, তারা অকৃতজ্ঞ ছিল। যে লোকটা মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ডাক দিয়ে মানুষের মনে আশা সঞ্চার করে যুদ্ধ করেছিলেন, তাকে কিন্তু ন্যায্য মর্যাদা দেওয়া হয়নি। তাকে সেনা প্রধান করা হয়নি, তাকে উপপ্রধান করা হয়েছে। সেনা প্রধান হওয়ার সমস্ত কারণ তার মধ্যে থাকার পরেও উনি ছিলেন সিনিয়র মোস্ট, তারপরেও কিচ্ছু বলেননি। তারপর 75 সনে আওয়ামী লীগ দ্বারা যখন আওয়ামী লীগ হত্যা হয়, আওয়ামী লীগের পরের দিন যখন খন্দকার মুশতাক ক্ষমতা গ্রহণ করে, তারপরে দেশে কোনো আইন ছিল না, দেশটা ঠিক মতো চলছিল না। এক পর্যায়ে সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে তাকে আবার ডেকে এনে তাকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করা হয়। তারা বলে ষড়যন্ত্র করেছেন, নেপথ্য করেছেন, এই করেছেন, এগুলি সব আজগুবি কথা, কাল্পনিক কথা, কোনো প্রমাণ নাই। তারা এখন প্রতিহিংসাবশত এগুলি বলতে হয়, যেহেতু তার দল জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সমস্ত মানুষের প্রাণের দল, এই জন্যে সমস্ত মানুষের সমর্থনের দল। কাজে একে উপঘাত করার জন্যে, এর বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য, একে যেভাবে পারা যায় তার বিরুদ্ধে কুৎসা রটনা করার চেষ্টা করা হয়। কাজে আমরা যারা মনে করি সাধারণ মানুষ বা এই দেশের নাগরিক, তাদের উচিত সত্যিকার বিবেচনা করা, এবং আমাদের দৃঢ় বিশ্বাস তাদের সেই বোধ আছে এবং তারা সেটা জানে যে কে দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে। সেই জন্যই তার দল এত পপুলার হয়েছে। তিনিও বিপদগামী সৈনিকদের হাতে যখন শাহাদাত বরণ করেন, তারপরে তার দল পরপর 3 বার ক্ষমতায় এসছে। তিনি ক্ষমতায় ছিলেন, তারপর পূর্ণ মেয়াদে তার স্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই তারই কারণে এবং যোগ্য নেতৃত্ব তিনি দিয়েছিলেন বলেই 2 বার তিনি পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিলেন। এরপরেও অল্প সময়ের জন্য উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের আইন কানুন মেনে উনি ক্ষমতা ত্যাগও করেছেন। সবকিছু করার পরে আজকে যারা ক্ষমতায় এসছে, এরা নিতান্ত খালি কুৎসা রটনা করে, নিতান্ত মিথ্যা কথা বলে, এবং তাদের যেহেতু জনসমর্থনে পেরে উঠবে না, এক পর্যায়ে নির্বাচনটাকেই নষ্ট করে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আজকে জোর করে ক্ষমতায় আছেন। জোর করে ক্ষমতায় থাকলে কি হয়? কিছুই করতে পারেন না, মানুষের কোনো উপকার করতে পারেন, নিজেদের উপকার হয়। তারা বেনজির তৈরি করেন, তারা আজিজ তৈরি করেন, তারা তাদের সেই এমপিদেরকে বিদেশে হত্যা করা হয়, তাদের লোকে হত্যা করে। এবং এই যে অবস্থা তৈরি হয়েছে, এর থেকে আমরা কিন্তু আর মুক্ত না। আজকে আমাদের সুইপার কলোনিতে আক্রমণ হচ্ছে, জোর করে উচ্ছেদ করা হচ্ছে পুনর্বাসন না করে। অমানবিক একটা কাজ তারা এটা করছে। কাজেই আজকে এই জিয়াউর রহমানের আদর্শ, তার মতো একটা ব্যক্তি, তার মতো একটা দেশনায়ক, তার মতো একটা রাষ্ট্রনায়ককে আমাদের স্মরণ করা ছাড়া কোনো উপায় থাকে না। তার যে মহিমা, আমি বেশি কিছু বলবো না। সালাম ভাই আছেন, উনি আমারও বড় নেতা ছিলেন, এখনো নেতা আছেন, উনি অনেক ভালো বলেন এগুলো। উনি না থাকলে আমি হয়তো আর একটু বেশি বলতে পারতাম,
কিন্তু উনি আছেন, উনি বলবেন, উনি আমার চেয়ে অনেক ভালো বলেন। উনি দয়া করে আজকে আমাদের এখানে এসছেন, এই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। তাই আমি তার বক্তব্য শোনার অপেক্ষায় থেকে আমার বক্তব্য এখানে শেষ করব। এর আগে আমি ধন্যবাদ জানাবো যারা আপনারা উপস্থিত হয়েছেন, যারা এটার আয়োজন করেছেন। আমার সেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে জনাব তরুণ দে, তারপরে আমাদের রমেশ দা, তারপরে সুভাষ বাবু, এরা খুব খেটেছেন। তারপরে মিন্টু বসু, এরা অনেকেই খুব কাজ করেছেন। আমি নাম ওই যে বললাম যে নাম বলবো না, বললে বাদ পড়ে যাওয়ার চান্স। আর সর্বশেষ আবারও কৃতজ্ঞতা জানাবো সাত্তার ভাইকে, কাজী মেরাজ সাহেবকে, শামসুল আলম সাহেবকে, তারা আমাদের উৎসাহিত করেছেন। আর সালাম ভাইয়ের কৃতজ্ঞতা তো, তার প্রতি কৃতজ্ঞতার আমাদের শেষ নেই। আমি এই দিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার সদ্গতি কামনা করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ শয্যায় বন্দী অবস্থায় আছেন, তার আশু রোগ মুক্তি কামনা করছি। তিনি যেন আবার আগের মতো আমাদের মাঝে কাজকর্ম করতে পারেন, আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, সেই প্রার্থনা জানাচ্ছি। পাশাপাশি যিনি এখন এই জাতীয়তাবাদী শক্তির মূল নেতা জনাব তারেক রহমান, উনি বিদেশে আছেন, তাকে অন্যায়ভাবে দেশে আসতে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় বিচার করা হচ্ছে। যে বিচারক খালাস দেয় তাকে দেশান্তরী হতে পারে, আর যে বিচারক সাজা দেয় তাকে পদমর্যাদা বাড়ানো হয়। এরকম যেখানে দেশের অবস্থা, আমি সেই আজকে লন্ডন যে আছেন আমাদের নেতা, তারও অবিলম্বে উনি আমাদের মাঝে আসবেন এই কামনা করে। আর মৌলিক যে বিষয় ছিল এগুলি আমাদের সালাম ভাই বলবেন, আমি আর গেলাম না। জাতীয়তাবাদের কথা ছিল, কিন্তু সেটা অন্য এক সময় বলবো না। আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সালাম ভাইয়ের বক্তৃতার পরে আমাদের একটু সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা আপনারা গ্রহণ করবেন। তবে সালাম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, এই আশায় আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিজনদাকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আমার ভাইয়ের সাথে আমাদের পরিচয় অনেকদিন আগের থেকেই, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম। তা আমি একটু কল্যাণ ফ্রন্টের কথা বলবো। সেটা হলো, কল্যাণ ফ্রন্ট বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই কল্যাণ ফ্রন্টটি করা হয়। যে কোনো কারণে কল্যাণ ফ্রন্টের কার্যক্রমটা একটু স্থিমিত ছিল। কিন্তু 2022 সালে আমাদের নেতা বাংলাদেশের লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তিনি প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার নতুন করে এই সংগঠনটির হাতে নেয়। এবং আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি কিন্তু আমাদের প্রধান পৃষ্ঠপোষক। প্রতিনিয়ত আমাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমাদের যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 36টি জাতিগোষ্ঠী আছে বাংলাদেশের, যেখানে যেখানে হচ্ছে সেই নিউজগুলো কিন্তু আমরা পাওয়ার আগেই তার কাছে চলে যায়। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, কারণ আপনার সাথে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে অনেকদিন আগের থেকে। আমি যখন হলের প্রেসিডেন্ট ছিলাম, আপনি খোকা ভাইয়ের সাথে জগন্নাথ হলে আসতেন। আমার বিশ্বাস যে আপনি রাজনৈতিক জীবনে যতগুলো মন্দিরে গিয়েছেন, আমরাও হয়তো অতগুলো মন্দিরে যাইনি। আমার বিশ্বাস বিএনপির অনেক নেতাও যান। আপনি একজন অসাম্প্রদায়িক চেতনার একজন উজ্জ্বল নক্ষত্র। আপনার কাছে আমার অনুরোধ, 2008 সালে 9 সালে যখন নির্বাচন হয়, আপনি তখন অবিভক্ত ঢাকা মহানগরের সেক্রেটারি ছিলেন। আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনার সাথে মিনিমাম ঢাকায় 30টা থানায় গিয়েছিলাম, রাতের অন্ধকারে আদাবর বিভিন্ন জায়গায় আপনার সাথে গিয়েছিলাম। আপনার কাছে একটা অনুরোধ, যে চেয়ারম্যান সাহেব প্রায় আমাদের এই খোঁজ খবর নিচ্ছে, আমাদের না, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের অধিকার রক্ষার জন্য এই দেশটি তারাই দেশে বসবাস করবে, এই রক্ষায় তিনি আন্দোলন করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আগামীতে ঢাকা শহরে যখন যেখানে হবে, আপনি আমাদের মাথার ভিতর উপরে থাকবেন। এটা আপনার কাছে আমাদের অনুরোধ। কারণ ঢাকা মহানগরের প্রত্যেকটা গলি রাস্তাঘাট সব আপনি চেনেন। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে হরিজনে, খুবই দুঃখজনক। 400 বছরের একটি ইতিহাস, যেখানে এবং সারা জাতির যদি আমরা ধরি, তাদেরকে ছোট করে বলছি না, তারা নিম্ন শ্রেণী দিন মজুরের মতো, তাদেরকে যখন উৎখাত করতে পারে, একটু অমানবিক, একটু মানবিক হওয়া উচিত ছিল, এই সরকার হয়নি। সেখানে আমার আপনার এই বাংলাদেশের অনেক ধনী মানুষেরও সম্পদ কিন্তু নিরাপদ থাকবে না। এটা আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে এটি প্রমাণ করেছে। আজকে যে ঢাকেশ্বরী মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি, এই মন্দির থেকে কিছুদিন আগে 42 ভরি গোল্ড চুরি হয়ে গেছে। আজ পর্যন্ত সেটা আমরা তার কোনো ইয়েই পাইলাম না, বিচারও হলো না, সে গোল্ডগুলা কোথায় গেল। এই মন্দিরের জায়গা বেদখল হয়ে গিয়েছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে এই জায়গাটি উপহার দিয়েছেন, আজকে যে শেডের নিচে কথা বলছে, এই শেডটি আমাদের মরহুম নেতা সাদেক হোসেন খোকারদি এবং আব্দুল সালামের অবদান আছে।
আরো অনেক অবদান আছে, ঢাকেশ্বরী মন্দিরে আছে। তাই আপনি বক্তব্য বেশি দিব না, আমি বিশ্বাস করি যে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। বেনজির হিন্দুদের জায়গা দখল করেছে, আমরা রাজপথে নামবো, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এখন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব আব্দুল সালাম। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কর্তৃক আয়োজিত আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার শ্রদ্ধেয় সভাপতি, এক সময়ে যার সাথে আমরা একসাথেই ছাত্র রাজনীতি করেছি, সাবেক সচিব বাবু বিজন কান্তি সরকার, উপস্থিত আছেন এখানে তরুণ, রমেশ, আমাদের অপর্ণা সহ আরো অন্যান্য হিন্দু ধর্মের নেতৃবৃন্দ। ওইখানে আমাদের মাঝে উপস্থিত আছেন সুকমল বড়ুয়া, আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য। এই ওনার সামনে বসো। সুকমল বড়ুয়া এবং আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুল সাত্তার সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের সভাপতি বাবু বিজন কান্তি সরকার তিনি বলেছেন অনেক কথা। সে অনেকদিন বক্তৃতা খুব একটা করে না, আজকে ভালোই করলো, অনেকদিন পরে দেখলাম। তা আমিও খুব বেশি একটা কথা বলবো না। আজকে শুধু এটাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন মহান সংস্কারক ছিলেন। রাষ্ট্রপতির চেয়ে বেশি এই দেশের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য, জাতি গোষ্ঠীর জন্য তিনি যা করে গিয়েছেন সেটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই জিয়া রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবচেয়ে বড় যেটা, যে স্বাধীনতার পরে জাতিগত বিভেদ যে সৃষ্টি হয়েছিল, শেখ মুজিবের ভাষণের মধ্য দিয়ে তিনি পার্লামেন্টে বলেছিলেন তোরা সবাই বাঙালি হয়ে যা। তখন উপেন্দ্রলাল চাকমা সে পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা প্রতিবাদ করেছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে স্বাধীনতার পরে পাহাড়ি অঞ্চলে তখন থেকে কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছিল এবং সেটার যে তিনি সফল সমাপ্তি দিয়েছিলেন, যে সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবাই আমরা যার যার ধর্ম পালন করব, যার যার জাতি গোষ্ঠী আমরা সেই সংস্কৃতি, সেই কালচার আমরা বহন করব, কিন্তু আমরা সবাই একজোটে, সবাই বাংলাদেশি, একই ছাতার তলে আমরা সবাই ঐক্যবদ্ধ, সবাই রক্ত দিয়ে এই দেশটা আমরা স্বাধীন করেছি। সেটার মধ্যে দিয়ে তিনি সকল ভেদাভেদ দূর করে দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং আমরা জানি যে আমাদের পূর্বেও আমরা দেখেছি, আমাদের বাবা দাদা যখন ছিল, এখানে রাজারবাগের রেজিস্ট্রেরও দেখলাম যারা আছে, এরা যে কোনো সময় এর বাবা দাদা যারা ছিল কোন রকম একটু এদিক সেদিক হইলে দেখতে হবে সবাই সেখান থেকে আমাদের বাড়িতে চলে আসতো, সে ফকিরপুল চলে আসতো। এবং ঠিকই কখনো আমরা আমাদের এখানে রায়ট বলতে যেটা বোঝায়, আগে যেটা মাঝে মাঝে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে অনেকে তাদের জায়গা দখল করার জন্য, তাদের ধন সম্পদ দখল করার জন্য অনেকে চেষ্টা করত, কিন্তু বাঙালি আমাদের এখানে আমরা কিন্তু সবসময় সকল ধর্ম মিলেই একসাথে আমরা বসবাস করার চেষ্টা করেছি। আমিও আজকে পশ্চিমবাংলার মানুষদেরকে, আমি ব্যক্তিগতভাবে, দল কি বলবে আমি জানি না,
আমি ধন্যবাদ দিতে চাই, কারণ একটা জায়গায় যদি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায়, আমি যদি পাশের বাড়িতে থাকি তাহলে আমার মধ্যেও সেটা লাগবে। তাই আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে ক্ষমতাসীন সরকার যেভাবে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছিল এবং সেই দেশটাকে ধর্মীয় উগ্রবাদের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ভারতের যে ঐতিহ্য, ভারতের যে সংস্কৃতি, আমি বলবো যে এই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান শাসককে সেটা তারা না করে দিয়েছে, যে আমরা সেই ধারায় বিশ্বাস করি না। আমরা ঐক্যবদ্ধ, ধর্ম বর্ণ সবাই একসাথে বসবাস করব। ঠিক তেমনি আমরা বাংলাদেশে আজকে যদি বলি, যারা আজকে ক্ষমতায় আছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবসময় এই হিন্দু সম্প্রদায়কে, এই বৌদ্ধ সম্প্রদায়কে, এই খ্রিস্টান সম্প্রদায়কে যেভাবে তারা তাদের গুটি হিসাবে ব্যবহার করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু তারা সেইভাবে লাভবান হয় না। বাংলাদেশে যদি জরিপ করা হয়, যেটা আপনাদের ধর্মের অনেকেও চেয়েছেন, যে তাদের যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি যেগুলো দখল করে নিয়েছে, কারা নিয়েছে, মন্দিরের জমি কারা দখল করে নিয়েছে, বেশিরভাগ সময়, যেমন ইদানিং দেখা গেল যে আজকে মহাবীর, বেনজির পর্যন্ত আপনাদের ধর্মের সেই জায়গাগুলো দখল করে নিছে। ঠিক এইটা আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী লীগের দেখবেন ঐতিহ্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গা জমি আপনাদেরকে যেভাবে তারা দখল করে নিয়েছে, কিন্তু আমরা সেটাতে বিশ্বাস করি না। বিএনপি কোনো দখলবাজিতেই বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একটা ব্যক্তি ছিলেন যে তিনি শান্তিতে বিশ্বাস করতেন, সাম্যে বিশ্বাস করতেন এবং সবাইকে মিলে একসাথে চলার রাস্তা তিনি দেখিয়েছিলেন। আজকে অনেকে তার কিছু কিছু কথাকে মিসইন্টারপ্রিট করতে চায়। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। আজকে আওয়ামী লীগের অনেকে সেটাকে ভুল ব্যাখ্যা দিতে চায়। আমি তো এখনো বলি তিনি সেটা সঠিক বলেছিলেন। আজকেও যেমনি দেখেন, আজকেও যদি এই যে বাংলাদেশে যত লুটপাট হয়েছে, যে শত ব্যাংক থেকে জনগণের টাকা লুট হয়ে গেছে, জনগণের টাকা লুট হয়েছে। আজকে বেনজির যারা আছেন তারা যেভাবে লুটপাট করেছে, এই লুটপাটটা যদি বন্ধ করা যায়, চুরিটা যদি বন্ধ করা যায়, অপরাধটা যদি বন্ধ করা যায়, বিদেশে পাচারটা যদি বন্ধ করা যায়, তাহলে তো আসলে মানি ইজ নো প্রবলেম। জনগণের টাকা যদি জনগণের কাছে থাকে, ব্যাংক থেকে যদি লুট না হয়ে যায়, তাহলে সমস্যাটা কি? জিয়া রহমান সাহেব সেই লুটেরাদের হাত থেকে জনগণের নিরাপদ রেখেছিলেন, যেটা শেখ মুজিবুর রহমান পারে না। তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমি কি করব, সারা পৃথিবী থেকে ভিক্ষা করে আমি কিছু টাকা পয়সা নিয়ে আসি, আমার চারপাশে চাটার দল সব চাইটা বাইটা খায় ফেলে। জিয়া রহমান সাহেব সেই চাটার দল রাখেন নাই, যেটা আজকে তার বিরোধীরাও বলতে পারবে না যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দিয়েছেন, অন্তত সেটাও কেউ বলতে পারবে না। তার দলের লোকজনকেও দেয় নাই, প্রশ্রয় দেয় নাই। কাজেই দল যে সরকারে আসবে, যে রাষ্ট্রের দায়িত্বে আসবে, তার কাছে তো সবাই সমান হবে। চোরকে তার ধরতে হবে, লুটেরাকে তার ধরতে হবে। কিন্তু আমাদের এখানে উল্টা, পুলিশ, র্যাব, যেগুলো শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, তাদেরকে দিয়েই ভোট চুরি করায়। তো একবার ভোট চুরি করলে তো সবকিছু চুরি করে। কাজে এই জন্যই সবকিছু চুরি করেছে আজকে বেনজির। আজকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এখন আওয়ামী লীগ বলতেছে ওরে আমরা চিনি না, ও আমাদের লোক না। যত কথাই বলুক, এই দেশের মানুষ সেটা জানে। তাই আজকের এই দিনে সবার কাছে, এই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে বলবো যে আমরা একটাই চাই, একটা বিষয় চাই, এই দেশের মানুষ শান্তিতে নাই। এই দেশের মানুষ ভোটের অধিকার ছিনতাই হয়ে গেছে। আমরা যুদ্ধ করেছিলাম, কি কারণে করেছিলাম?
ভোটের অধিকার পাইনি বলেই তো 7 মার্চের ভাষণের মধ্যে বেশিরভাগ কথাই দেখেন ভোটের ব্যাপার। ভোটে জিতছি, ক্ষমতা পাই না। তা আজকে দেখেন সেই ভোট কোথায়? আজকে ভোটই নাই। ভোট হইলে কি হবে? বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই ভোটই দেওয়া যাবে না। এই হলো আজকে বাস্তব অবস্থা। তারপর আবার তারা বলে বিএনপি আসে না কেন? আরে বিএনপি আসবে কিভাবে? ভোট আছে নাকি? বিএনপি তো ভোটেই চায়, আমরা ভোট চাই, জনগণ ভোট চায়। আজকে ভোট দিলে তখন না বোঝা যাবে যে কে ক্ষমতায় যাবে, কিন্তু না, ওনার প্রধানমন্ত্রিত্বটা আগে থাকতে হবে, ওই চেয়ারটা ছাড়া যাবে না। আমরা বলছি ছাইরা হিসাবে নির্বাচন দেন, ছাইরা আসলে যদি আর ওই চেয়ারে না যাওয়া যায়, এই কারণে এটা ছাড়তেই চায় না। কারণ এত অপরাধ, এত কিছু করছেন, দুর্নীতি, যে সেগুলোর বিচার যখন শুরু হবে তখন তো হাজার হাজার শত শত মামলা শুরু হবে, সেই ভয়ে ক্ষমতা ছাড়তে চান না। কিন্তু এই যে দেখেন বেনজিরের বিরুদ্ধে তো আপনারা চান নাই মামলা দিতে, এখনো মামলা দেন নাই। বেনজিরের বিরুদ্ধে এগুলো উদ্ঘাটনও করতে চান নাই। কিন্তু আজকে ভগবান বলি বা আল্লাহ আছে, উপর একটা আছে, যখন পাপ এমন পর্যায়ে চলে যায় তখন কিন্তু আল্লাহ বা ভগবান তখন সেখানে আইসা নাইমা আসেন এবং সেটার বিরুদ্ধে, সেটার ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করেন। আজকে বেনজিরেরটা উপর থেকেই হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগেরটাও হবে। তবে আমরা সেই রকম কিছু চাই না। আমরা চাই এখনো সময় আছে, আজকের মধ্যেই বেগম খালেদা জিয়ারা ছাড়েন, আগামীকালকে রিজাইন করেন, পরশুদিন আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে যেমনি ভাবে বেগম খালেদা জিয়ারা সমালোচনা করেন। আর আমি তো বারবার বলি, বেগম খালেদা জিয়ার সাথে আপনার কারো তুলনা হয় না। বেগম খালেদা জিয়া দেশের সাথে, দেশের জন্য, গণতন্ত্রের জন্য যেমনি আপোষহীন ছিলেন, আবার তিনি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য তিনি আবার ক্ষমতা, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি চান জনগণের অধিকার। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আজকে আপনিও সেই পথ অনুসরণ করেন যদি বেগম খালেদা জিয়ার কাছাকাছি যেতে চান। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে যারা আছেন সবাইকে বলবো, এই দেশটা আপনাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা যারা আছি সবার এই দেশ। এই দেশ থেকে ওই দেশে যদি যান, ওই দেশের দ্বিতীয় নাগরিকই হবেন আপনি প্রথম শ্রেণীর নাগরিক কখনো হতে পারবেন না। কাজে এই দেশে আপনার জন্ম, এ দেশে আপনাকে থাকতে হবে। তবে এই দেশটা আপনার বসবাস যোগ্য করে তুলতে হবে। বসবাসযোগ্য করে তুলতে হলে আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতায় রেখে সেটা কোনোভাবেই সম্ভব না। এই যে সামনে একটা কোরবানির ঈদ আসছে, মুসলমান ধর্মের একটা বিশাল একটা ফেস্টিভ্যাল। আজকে দেখেন মধ্যবিত্ত যারা আছে, আজকে নিম্নবিত্ত তো শেষ, মধ্যবিত্ত যারা আছে, ফিক্সড ইনকামের লোকজন যারা আছে, আজকে এই ঈদটা, এই কোরবানিটা কিভাবে যে তারা দিবে আমরা জানি। অনেকের কষ্ট, চোখের পানি, আজকে এই অবস্থা। তাই এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না। আজকে বেনজির যে মিথ্যা মামলা দিছে, এর জন্যই ওই যে অনেক মা আছে যার সন্তান বিনা অপরাধে আজকে জেলে আছে, অনেক স্ত্রী আছে যার তার স্বামী আজকে বিনা দোষে আজকে কারাগারে আছে, অনেক ভাই আছে যে আজকে, অনেক সন্তান আছে, অনেক বাবা যে তার সন্তানকে আজকে হারিয়েছে, কারাগারে তার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের হাতে তার মৃত্যু হয়েছে। কাজে সে যখন হাহাকার দেয় একটা আল্লাহর কাছে, আল্লাহ নিশ্চয়ই সেটা শুনেন। এবং সে আল্লাহর হাহাকারেই আজকে বেনজির ধরা খেয়েছেন। আজকে বেনজির যেমনি ভাবে শাপলা চত্বরে একেবারে বিশাল সেনাবাহিনীর ড্রেস নিয়ে সেখানে হাজির হয়েছিলেন, গুলি করেছিলেন, মানুষ মেরেছিলেন, আজকে বুঝতে পারতেছে যে বেনজির কি অবস্থা। তবে এখনো বুঝে নেই। আমরা চাই বেনজিরকে ধরেন, একটু জেলখানায় যাক। আমরা যেরকম মিথ্যা মামলায় ওই গটি বাটি কম্বল নিয়ে জেলখানায় ছিলাম, সেরকম কয়েকদিন মাটিতে শোয়াইতে হবে বেনজিরে। মাটিতে শোয়াইলে তখন বুঝবে যে মিথ্যা মামলার অবস্থাটা কি। কাজে এখনো যারা ক্ষমতায় আছেন, তার পদে, বিভিন্ন পদে যারা আছেন, আপনারাও আজকে বেনজির থেকে শিক্ষা গ্রহণ করেন। বেনজিরের অবস্থাটা কি হয়েছে, বেনজিরের পরিণতিটা কি হয়েছে। অন্যায় পথে গেলে অবশ্যই আল্লাহ কিছুদিন ছাড় দেন, কিন্তু চূড়ান্ত সময় ছাড় দেন না, ভগবানও ছাড় দেন না। কাজেই আজকে এই সমাজটাকে নষ্ট করে ফেলেছে আওয়ামী লীগ। মানুষকে আজকে মিথ্যাবাদী বানায় ফেলছে, মানুষকে ঘুষখোর বানায় ফেলছে,
কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আওয়ামী লীগের আমলে সৎভাবে জীবনযাপন করে আজকে তারা চলতেছে। কোনো সুযোগই নাই, সেটা হিন্দু বলি, মুসলমান বলি, বৌদ্ধ বলি, কেউ পারছে না। হয় ঘুষ দিতে হবে, নাহলে ঘুষ দিতে হবে, মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা তো সবাই বলে, আজকে সবাই বাধ্য করেছে মিথ্যা। নিজের চাকরি রক্ষা করার জন্য মিথ্যা কথা বলে, নিজের সংস্থান রক্ষা করার জন্য বলে, নিজের উপার্জনের জন্য বলে, তা কাজে মিথ্যাবাদী বানায় ফেলছে সবাইকে। কাজে নিজেও যদি আমি বেঁচে থাকতে চাই, আমার ইহকাল যদি ভালো করতে চাই, পরকাল যদি আমার ভালো করতে চাই, যত তাড়াতাড়ি এই আওয়ামী লীগের হাত থেকে এই দেশটাকে রক্ষা করতে পারবো, আমি নিজেও রক্ষা পাবো, এই দেশের মানুষও রক্ষা পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। না, আমি তো আগেই শেষ করে দিয়েছি, ওরা শেষ। এখন আপ্যায়নের আমন্ত্রণ জানাই না। শুধু ভক্তমণ্ডলী সভাপতির অনুমতিতে আজকের প্রার্থনা সভা এখানেই শেষ করা হলো। আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহ করে প্রসাদ নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।